আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ঋণ জালিয়াতি, টাকা পাচার, ব্যাংক লুটপাট, দুর্নীতি এই সব কিছু মিলিয়ে গত ১৫ বছরের দেশের অর্থনীতির মেরুদণ্ড একেবারেই ভেঙে গেছে বলা যায়। এখন দাবি উঠেছে ব্যাংকিং কমিশন গড়ে তোলার এবং একই সঙ্গে আর্থিক খাত সংস্কারের বিভিন্ন পর্যায়ে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয় আর্থিক খাত সংস্কার। এই বিষয়ে আলোচনার জন্য ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক সেলিম সামাদ। আমি আলোচনা যাওয়ার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিপোর্ট ২১ টেলিভিশনে প্রচারিত এর আগে হয়েছে, সেটি আপনাদের উদ্দেশ্যে আরেকবার দেখাতে চাই। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা, বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি, ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর ৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র ১৩% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও ২০১৭ সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় ৫২%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এস আলম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে ৬৮,১৩৫ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল ৬১,৬৪১ কোটি টাকা। ২০২৩ সাল শেষে ১,৫৩,৪৫৬ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় ১,৬০,০২৬ কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের ১/৩ অর্থাৎ ৫০,০০০ কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এস আলমের পকেটে। এখনো তারা ৫০০, ৬০০, ১,০০০ কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন ৮,৪৭২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪,২৪৩ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ২,৮৫০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫৩৫ কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি ৫০৩ কোটি টাকা। ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এস আলমের হাতে যায় ২০১৭ সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে ২০০৪ সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এস আলম। ইসলামী ব্যাংক সহ এস আলমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। মামুন রশিদ, আমরা এই রিপোর্টটা দেখালাম একটা এক্সাম্পল হিসেবে, মানে এর মধ্য দিয়ে ঋণ জালিয়াতি, দুর্নীতি, আর্থিক অনিয়ম, লুটপাট সব কিছু মোটামুটি চলে আসে দেশের সার্বিক আর্থিক খাতে যা চলেছে এতদিন। এই অবস্থায় এসে ব্যাংকিং খাত মানে ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হচ্ছে। ব্যাংকিং কমিশন আমাদেরকে কতটা আশার আলো দেখাতে পারে? এর আগেও এটা নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সেটি গঠনের উদ্যোগ নিয়েছে। আমি প্রথমে একটু ব্যাংকিং কমিশন এটি কেমন হতে পারে, কিভাবে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারে, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। অনেক দিন পরে এখানে আসলাম, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তার থেকেও ভালো লাগছে অত্যন্ত প্রিয় ভাজন, অনেক দিনের পরিচিত সাংবাদিক সেলিম সামাদকে আমার সাথে পেয়ে। সো আমরা অবশ্যই ওনার কাছ থেকেও শুনবো। সো ওই যে একটা কথা আছে না, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, আপনার রিপোর্টটি কিন্তু ইট সেইজ ইট অল। সো এই যে ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে প্রফিটেবল ব্যাংক ছিল, আমি যেহেতু জীবনের বিরাট একটি অংশ আর্থিক খাতের সাথে ব্যয় করেছি, প্রায়
36 বছর আমি দেশের ব্যাংকিং খাত এবং বিদেশও ব্যাংকের সাথে কাজ করেছি। সো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক বলে না, জন্ম থেকে জ্বলছি কিংবা জন্মে আমার আজন্ম পাপ, ট্রাকের মধ্যে বাসের মধ্যে লেখা থাকে। একটি কবিতা। সো সেই যে ইসলামী ব্যাংকটি একটি মোস্ট প্রফিটেবল ব্যাংক, আমাদের টোটাল কান্ট্রি রেমিটেন্সের প্রায় 30% শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে আসতো। এবং ইসলামী ব্যাংক কিন্তু গ্লোবাল ব্যাংকার্স অ্যালম্যানাক অনুসারে পৃথিবীর 1000 ব্যাংকের যে তালিকা রয়েছে প্রথম, তার মধ্যে ঢুকে পড়েছিল। তার কিন্তু ব্যবস্থাপনা সৌকর্য, তার নিজস্ব আবিষ্কৃত আইটি ফ্রেমওয়ার্ক, তার কর্মকর্তাদের সততা নিষ্ঠা। বাংলাদেশের গার্মেন্টস খাত যদি এককভাবে কোনো ব্যাংকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তাহলে সেটি হবে ইসলামী ব্যাংক, এককভাবে যদি বলা হয়। তো সেই ব্যাংকটি এইভাবে ফোকলা হয়ে গেল আপনাদের রিপোর্টে। সেই ক্ষেত্রে এবং আপনি আরও কয়েকটি রিপোর্টে দেখিয়েছেন যে এই ব্যাংকের মালিকানা পরিবর্তন হয় একটি 5 তারকা হোটেলে, এবং সেখানে সবচেয়ে দুঃখজনক আরও সত্য হচ্ছে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই ব্যাংকের প্রধান নির্বাহীকে বাধ্য করা হয়, যেখানে ইংরেজিতে বলা হয় গান পয়েন্টে, যে পদত্যাগ করার জন্য, চেয়ারম্যানকে পদত্যাগ করার জন্য। তারপরে যেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাত 8টা কিংবা 9টা বাজলে ঘুমিয়ে পড়তেন, আমরা যখন জানতে পেরেছি উনি সরকারের সচিব ছিলেন, অত্যন্ত নামি দামি একজন, শত বটে শুনেছি যদ্দূর, যে উনি রাত 11টার পরে কেন্দ্রীয় ব্যাংকে বসেছিলেন নতুন ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কনফার্ম করার জন্য। এই যে প্রোটোকলগুলো ভেঙে যাওয়া এবং যেই গোষ্ঠীটির কথা বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং আইনে স্পষ্টভাবে লেখা আছে কোনো ব্যক্তি কিংবা পরিবার কোনো একটি আর্থিক প্রতিষ্ঠানের 10% বেশি মালিকানা নিতে পারবে না। তাহলে 6টি ব্যাংক, 2টি আর্থিক প্রতিষ্ঠানের বেনিফিশিয়ারি ওনার, কিংবা আমরা ক্যাপিটাল মার্কেটের ভাষায় বলি আলটিমেট বেনিফিশিয়ারি, কিভাবে একটি ব্যাংক একটি গোষ্ঠী হতে পারলো। তারপরের কথাটা হচ্ছে, আপনার উত্তরে আসার আগে আরেক লাইন বলছি। তারপরে এখানে এই ব্যাংকটাকে পরিচালনা, নতুন পরিচালক, নতুন চেয়ারম্যান, এই উদ্যোগকে স্বাগত জানানো, এটার পক্ষে বলা, জামাত মুক্ত করা, তাই না, বিদেশিদেরকে খেদানো, এই সামগ্রিক কাজগুলা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে, শুধু এসালাম একা করেননি। আমি এটাও জানি, আপনি নিঃসন্দেহে জানেন, আপনার রিপোর্টার আরও ভালো বলতে পারবে যে এই ঋণগুলা, ইসলামী ব্যাংকের ঋণগুলা জনাব এসালামের পরিবারের তত্ত্বাবধানে কোথায় কোথায় গিয়েছে। শুধুমাত্র ওনার নিজের ইসলামী ব্যাংক থেকে 50,000 কোটি টাকা প্রচুর বেনামি ঋণ উনি নিয়েছেন। এক, সমস্ত সিঙ্গেল বরোয়ার লিমিট ব্রেক করে। দ্বিতীয়, এগুলোর অ্যাপ্রুভাল কে করেছে? বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন ডিপার্টমেন্ট কি করেছে? বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক টাকা ফেরত আনতে পারছে না, বেনামে ঋণ দিয়েছে, ঋণের টাকা ফেরত আসছিল না, তখন আবারও 30,000 কোটি টাকার এই তারল্য সহায়তা দিয়েছে ইসলামী ব্যাংকগুলোকে। এটা কোন নিয়মে পড়ে? আজকে আমরা অর্থনীতি যখন পড়তাম, আমাদেরকে কেন্দ্রীয় ব্যাংকিং একজনের বই পড়ানো হতো, যে ডিকক, উনি ছিলেন সাউথ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সেন্ট্রাল ব্যাংকিং বইটির লেখক। আমরা আরেকটি বই পড়েছিলাম শেয়ার্সের ইনসাইড কমার্শিয়াল ব্যাংকিং, আরেকটা বই পড়েছিলাম পিটার রোজের কমার্শিয়াল ব্যাংকিং। পরে যখন ব্যাংকিং পড়াই আমি ইউনিভার্সিটিতে, তখন আমি পিটার রোজের বইটা ফলো করতাম। কোনো বইয়ের, কোনো বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 কোনো মতেই কোনো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড, অর্থ মন্ত্রণালয়, ব্যাংকিং বিভাগ কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা যা হয়েছে এই 6টি ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তার নামে, সাপোর্টের নামে একদম আমাদের পুরো আর্থিক খাতকে বিকল করে দিয়েছে। এখন আসি ব্যাংকিং কমিশনে। আমি ওটার আগে আরেকটু, যেহেতু সুযোগ পেয়েছি আপনাকে প্রশ্ন করার,
সেটা একটু জেনে নিই। এখন যে বলা হচ্ছে যে দেশের অর্থনীতির মেরুদণ্ড একেবারে ভেঙে পড়েছে, এমনটা বলা যায়, আসলে কি অবস্থা রয়েছে আমাদের অর্থনীতি? শুনেন, একটা কথা বলা হয়, আমাদের সিনিয়ররা বলে, একটা অর্থনীতি বিষয়টা হচ্ছে আমাদেরকে আমার সুযোগ কিংবা দুর্ভাগ্য হয়েছে 8 বছরের অধিককাল অর্থনীতি পড়ার, দেশে বিদেশে। MBA করতে গিয়েও ম্যানেজারাল ইকোনমিক্স পড়তে হয়েছে, সেই কারণে অনেক পড়তে হয়েছে। পাবলিক ফিনান্স পড়তে হয়েছে, অডিট করতে গিয়ে, কান্ট্রি রিস্ক করতে গিয়ে, ম্যাক্রো ফাইন্যান্সিয়ালস ম্যানেজমেন্ট আরও বেশি পড়তে হয়েছে। সো তখন ইকোনমিক্স ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার সম্বন্ধে এইভাবে বলা যায় না ডুবে গেছে, মরে গেছে। যতদিন বাংলাদেশ বঙ্গোপসাগরে হারিয়ে না যাবে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টের ফলে, যদি ওনার সাবজেক্ট এগুলা, ততদিন কিন্তু আমাদের অর্থনীতির উপরে আশা হারাতে পারবো না। এই কারণেই নতুন গভর্নর মহোদয় রিকনস্ট্রাকশনে হাত দিয়েছেন, বোর্ডগুলো রিকনস্ট্রাক্ট করা হবে এবং এখানে কীভাবে, কিন্তু এমনি তো অবস্থা খুব খারাপ। আমি একটি মিডিয়ার সাথে আজকের থেকে 9 মাস আগে বলেছিলাম আমাকে বিশ্বব্যাংক এবং বিভিন্ন আমাদের যাদের বাইল্যাটারাল অ্যাসিস্ট্যান্স ফ্রেন্ড যারা রয়েছে, নর্থ আমেরিকা ভিত্তিক, ইউরোপ ভিত্তিক, তাদের অনেকেই বলেছেন এইবার কিন্তু বাংলাদেশের যদি প্রবলেমটা হয়, তোমরা ইলেকশন নিয়ে এত ভেবো না, কারণ whoever comes into power, because it is going to be a failure case for them, because economic crisis will lead to a political crisis and resettlement of the political issues. So এই কারণে আমরা একটা অবশ্যই ক্রান্তি লগ্নে আছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে গেছে। আমাদের কাছে এরকমও মানে একটা সম্ভাব্য সূত্র এবং প্রমাণযোগ্য সূত্র আমাদেরকে বলেছে, সরকারের বিভিন্ন সংস্থা এলসি খুলেছে, ঋণপত্র খুলেছে, মূল্যবান অতি প্রয়োজনীয় জ্বালানি আনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সে এলসি খুলেছে তারা 20 মিলিয়ন 30 মিলিয়ন ডলারের। তার বিপরীতে কোনো তেল কিন্তু আসেনি, কিন্তু আমাদের 20-30 মিলিয়ন ডলার সংযুক্ত আরব আমিরাতে, অন্যান্য কিছু কিছু দেশে চলে গিয়েছে। সো সরকারের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে মানি লন্ডারিংয়ের কাজে, সরকারের ব্যাংকগুলোকে ব্যবহার করা হয়েছে জরুরি তারল্য সুবিধা দেওয়ার জন্য। কালকেই পত্রিকায় পড়েছি যে ইসলামী ব্যাংকগুলোকে যে অনেকটা বাধ্য হয়ে তারল্য সহায়তা দিয়েছে, কল মানি দিয়েছে সোনালী অগ্রণী জনতা রূপালী ব্যাংকগুলো, তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে মানে অত্যন্ত অনিশ্চয়তায় ভুগছে তারা। তো সামগ্রিকভাবে আমাদের আর্থিক খাতের বিশৃঙ্খলা বললে এটাকে খুবই কম বলা হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যাংকিং খাতের সংস্কারের কথা বলছিলেন, যদি আমাদের কেন্দ্রীয় ব্যাংক বিলাতে আছে দুটো, একটা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, আর একটা হচ্ছে FSA, যারা নজরদারি করে। আমরা অনেক অতীতকালে ডক্টর আকবর আলী খানের সাথে কথা বলেছিলাম, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসের সবচেয়ে পরিধানযোগ্য মহিষী ব্যক্তিত্ব আল্লাহ মালিক কাজেমি, ওনার সাথে কথা শুরু করেছিলাম যে আমরা নজরদারি প্রতিষ্ঠান আর কেন্দ্রীয় ব্যাংক আলাদা করতে পারি কিনা। সেটার পক্ষে বিশ্বব্যাংক থেকে কিছুটা টেসির সাপোর্টও পেয়েছিলাম। আজকে আমার বক্তব্য হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে সেলিম সামাদ ভাইকে একটু পিছিয়ে দিলাম, আই এম সরি অ্যাবাউট ইট। সো সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয় ব্যাংকের একটি আছে, তা আমরা অফসাইট সুপারভিশনকে শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্টের আন্ডারে অনেক টাকা নিয়েছি বিশ্বব্যাংক থেকে। আমরা বিশ্বব্যাংক, USAID এবং জাপানের জাইকার সৌজন্যে ফিনান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট করেছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সৌজন্যে জাঙ্গিয়া কমিশন করেছিলাম। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সৌজন্যে কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং প্রজেক্ট করেছিলাম। সবগুলো আপনারা এসে পরবর্তীকালে বিভিন্ন চেতনার কথা বলে, রাজাকার মুক্তির কথা বলে, অর্থনীতির এগিয়ে যাওয়ার কথা বলে আপনি আমাদেরকে ফোকলা বানিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে দায়ী হচ্ছে ব্যাংকিং কমিশন করারই প্রয়োজন ছিল না, কেন্দ্রীয় ব্যাংক যদি তার কাজটা করতো। আমি এই বিষয়ে বিস্তারিত একটু জানবো আপনার কাছে, তার আগে একটু সালিম সামাদ, যে রিপোর্টটি দেখালাম এর মধ্যে তো অনেক কিছুই চলে আসে, স্বচ্ছতা যে কোথাও ছিল না, সুশাসন যে ছিল না, এরা একের পর এক প্রতিষ্ঠান দখল করছিল। এই 21শে টেলিভিশনও এই এসালাম দখল করেছিল, মানে গণমাধ্যমের উপরও এই ডাকাতদের হাত নজর পড়েছিল। যাই হোক, বিষয়টা হচ্ছে যে যে পরিমাণ লুটপাট হয়েছে সেই পরিমাণ
অর্থ কি আর ফিরিয়ে আনা সম্ভব বা রিকভার করা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? যেগুলো মানি লন্ডারিং হয়েছে সেগুলো তার ফেরত আনার কোনো সুযোগ নাই, দেয়ার ইজ নো স্কোপ, এটা সম্ভব না। এবং অনেকে ফিগার নিয়ে কথা বলেন, বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশন তারা একটা ফিগারের কথা বলেছেন, যে ফিগারের কথা বলছেন যে এরকম যে টাকা পাচার হয়েছে লুটপাটের না, ব্যাংকিংয়ে, মানে ব্যাংকিং তো লুটপাট তো বটে, এই টাকাগুলো মানি লন্ডারিং করেছে, সেই লাখ কোটি টাকা পাচার হয়েছে। হ্যাঁ, সেই লুটপাট দিয়ে তারা একটা আলাদা পদ্মা ব্রিজ করা সম্ভব ছিল। একটা না, 7টা, মানে আমি যত জানি, আমি জানি 2টার কথা বলেছি, যাই হতে পারে। তাতে ওরা 2টা পদ্মা ব্রিজ মানে বিনা বিদেশি টাকা ছাড়াই ওনারা করতে পারতেন। তার মানে কি পরিমাণ মানে তারা মানি লন্ডারিং করেছেন। এবং সব থেকে যেটা মানে কষ্ট লাগে যে এটা যে কেউ জানে না তা না, সবাই জানে। এটা এমন একটা বিষয় যে সবাই জানতেন। এবং সব থেকে যেটা হতো যে আমি মাঝখানে একবার মানে বেশ অনেকবার রেগুলার, আমি একজন গভর্নর ছিলেন, তো ওনার আমি আপনার মাঝখানে একটু সংশোধনী দিদি, আমি 1 লাখ কোটি টাকা বলেছি, গত 15 বছরে 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। 1 লাখ কোটি টাকা বলতে গেলে বছরে পাচার হয়েছে 80 থেকে 90 হাজার কোটি টাকা, কেউ কেউ বলে 1 লাখ কোটি টাকা, আমি সে অর্থে বলেছি। জি হ্যাঁ, তো তখন আমি যে আগে যে গভর্নর ছিলেন, তো উনি প্রায় ডাকতেন মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। তো নর্মালি আমি ওনার ব্যাংকে আমি কথা বলতাম না, উনি গাড়ি দিয়ে বাসা যেতেন, অথবা ওই সময় আমি বানিয়ে করতাম। তো তখন উনি ফর সাম রিজন উনি বলতেন যে ওই ইসলামী ব্যাংক সম্বন্ধে, ইসলামী ব্যাংকের উনি তো সবই চমৎকার বলেছেন যে তারা যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টাকাটা উনি যে ওটা বাংলাদেশ ব্যাংকের একটা কম্পালসারি যে এত % টাকা মানে এটাকে দেখাতে হবে যে তুমি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে এগুলো কোনো মানে ভালো কাজে লাগিয়েছো। দেবের 9 বছর একটানা কিন্তু দ্য বেস্ট ছিল, সবথেকে হায়েস্ট কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে খাতে বাংলাদেশ ব্যাংক যে রিপোর্টটা বের করতো প্রতি মাসে, ওই রিপোর্টের মধ্যে আর কোয়ার্টার রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট, প্রতিটা রিপোর্টের মধ্যে ইসলামী ব্যাংকের একটা এশিয়ার অন্যতম শীর্ষ ব্যাংক ছিল এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টোটালি ডিফারেন্ট একটা জিনিস, যে তারা লাভ করে টাকা ওখান থেকে নিয়ে একটা, আমি আপনার এমন হতে পারে যে সারা বাংলাদেশে ওরা গাছ লাগিয়েছেন, কিন্তু দ্যাট ইজ এ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এবং সব থেকে যেটা হচ্ছে যে যেটা ওনার থেকে শুনলে যেটা আরও স্পষ্ট, যে পুরো ব্যাংকিংয়ের যে মানে ইনস্টিটিউশন যেটা গড়ে উঠেছিল, এটা টোটালি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। যেভাবে জুডিশিয়ারি ধ্বংস করে দিয়েছে, ফোর্থ স্টেট মানে গণমাধ্যমকে নষ্ট, মানে এমন কোনো জায়গা নেই ধ্বংস করা যায়। ব্যাংকিংয়ে যদি আমরা আসি, যে এই যে ইনস্টিটিউশনটাকে যে ভেঙে ফেললো, আমি ছোট্ট একটা কথা বলি, 1970 সনে আমি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করা হয়েছিল তখনকার একটা ব্যাংকে, যে ব্যাংকটা পরবর্তী জনতা ব্যাংক হয়েছে। তা আমি ওইখানে সিগনেচারে দিয়ে ডেট লিখেছিলাম, মানে ভুলে, বছরটা ভুলে লিখেছিলাম, আচ্ছা, মানে আগের বছর, মানে এখন 2024, আমি লিখেছি 2023। পরের দিন সকালবেলা আমার বাসায় এসে হাজির ম্যানেজার সাহেব, যাকে আমরা ভয়ে কথা বলতাম না, এবং সে কিন্তু সুটেড বুটেড, মানে এবং মানে এটা সরকারি ব্যাংক। আমার বাসায় এসে হাজির, কী ব্যাপার, বলে আপনি এরকম চেকে লিখেছেন, একটু ব্যাংকে আসতে হবে, ওটা একটু সিগনেচার দিতে হবে। আচ্ছা, এবং তখন আমি দেখছি তারা কতগুলো ডিসিপ্লিন এবং কাস্টমারকে, ক্লায়েন্টকে কীভাবে তারা করতো, এই টোটাল জিনিসটা কিন্তু টোটালি ভেঙে চলে গেছে। মানে আমি একটা এক্সাম্পল দিই, আমি স্টুডেন্ট, আমি এমন না যে আমার কাছে সেই সময় আমার কাছে কয়েকশো টাকার মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে কয়টা ছিল, 100 টাকাও ছিল কিনে যাই। এই যে সিস্টেমটা, আমি দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমি এটা দেখেছি। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে যেতাম, কত যে তারা আমাদেরকে করতো, বাড়ি পর্যন্ত এসে হাজির হয়ে যেত যে আপনি কোন ঠিকানা থাকেন, সে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমার বাসা চলে আসছে। আমি দেশ স্বাধীন হওয়ার পরে জনতা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে গেছিলাম, আমার বাড়িতে এসে হাজির। তা আমরা, ভাই আপনার সাথে তো আমার ব্যাংকে দেখা হলো, না আপনি এই ঠিকানা আছেন কিনা আমি দেখব। আমি অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব ব্রাঞ্চে যখন প্রথম অ্যাকাউন্ট করি, যখন তার মাত্র আই হ্যাভ সিন তখনও একটা ইনস্টিটিউশন কীভাবে ফাংশন করছিল, তারা যে কীভাবে কথা বলতো, কীভাবে তারা ক্লায়েন্টকে করতো, এবং তারা কিন্তু ওইভাবে ব্যাংকের প্রতি মানুষের আস্থা একেবারে উঠে গেছে, ঘরে টাকা রাখছে এবং মানুষ। আপনি এই যে এখন আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন, যে 1 নম্বর হলো যে স্বচ্ছতার কথা বললেন, এবং ওই যে দায়বদ্ধতা, মানে এই জিনিসটা টোটালি কিন্তু এটার সাথে এটাও ভেঙে পড়ে গেছে। মানে কে কোনো নিতেন না, দায়িত্ব নিতেন না। প্রাইভেট ব্যাঙ্কগুলো তো সব থেকে দুরবস্থা হয়। আমরা আগে
মানে একবার যখন সময় প্রাইভেট ব্যাংক যখন শুরু হয়, তখন আমরা মনে করতাম যে এই সোনালী ব্যাংক, এই জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক দিয়ে কিছু হবে না, আমরা বলছি প্রাইভেট সেক্টরে প্রাইভেট ব্যাংকে আমরা লেনদেন করি, সার্ভিস খুব কুইক কারণ হয়। হ্যাঁ তারা মোর স্মার্ট, এবং তারা ওই 10 জায়গায় বড় বড় খাতা নিয়ে ওগুলো করতেন না, ওরা ঝটপট ওরা ই করতেন, যেইখানে দিতেন উনি আপনাকে টাকা দিতেন, মানে এটার জন্য আবার আলাদা সিগনেচার, কাউন্টার সিগনেচার এগুলো কিছুই তারা করতেন না, হয়তো বা করতেন কিন্তু সেটা ক্লায়েন্টের সামনে করতেন না। তা এই জিনিসগুলো এত চমৎকারভাবে এরা যেটা গড়ে উঠছিল ফর মোর দেন আপনার সেভারাল ডিকেডস, এটা টোটালি কিন্তু এই আলম সাহেব বলবেন কিনা জানি না, দুর্বৃত্ত বলবেন, মানে আপনি তো ডাকাত বলেছেন, আচ্ছা আমি দুর্বৃত্তই বলি, সেই দুর্বৃত্তরা কেন এটা করেছেন আমি এটা আমার কোনো ইয়ে না, যে এটা কোন মানসিকতার থেকে তারা এই ধরনের একটা কাজ করতে পারে। জি, আমরা একটু মামুনুর রশীদ ব্যাংকিং কমিশনের কথা একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম, এর জবাবদিহিতা বা কার্যক্রম কি ধরনের হবে? এইটা নিয়ে তো অনেক দিন কথা হচ্ছিল। আমি মরহুম মুহিত সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন আমাকে বলেছিলেন একটা টিওআর দেওয়ার জন্য, আমার যদ্দূর মনে পড়ে উনি আমাকে বলেছিলেন অর্ধ পৃষ্ঠার বেশি যাবে না। তখন আমরা বিভিন্ন এই ধরনের কমিশন, স্পট কমিশন মানেই তো আর দীর্ঘস্থায়ী হওয়া যায় না, যেই কাজগুলো বাংলাদেশ ব্যাংক করছে না কিংবা করতে পারছে না, কারণ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে আসলে খুব একটা পলিসিগত কাজ করতে পারে না, তার কারণ এত বেশি কিছু লাইসেন্স রাজ হিসাবে আবির্ভূত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এত বেশি অ্যাপ্রুভালের জন্য জিনিসপত্র যায়। বাংলাদেশের ব্যাংকিং অনেক বড় হয়েছে, 62টি ব্যাংক, এখন একটা ব্যাংক যদি 10টা করেও অ্যাপ্রুভালের জন্য কাগজ পাঠায়, যেহেতু বিধিবিধানগুলো পরিষ্কার নয়, সো আমাদেরকে কিচ্ছু সামান্যতম সন্দেহ হলেই পাঠিয়ে দিতে হয় কেন্দ্রীয় ব্যাংকে। বা কেন্দ্রীয় ব্যাংক ভেবেচিন্তে বলেন, যে ব্যাংকে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাই, যে ব্যাংকে কোনো ভালো ব্রিলিয়ান্ট এমবিএরা নাই, যে ব্যাংকে কোনো ফাইন্যান্স স্পেশালিস্টরা নাই, সেই ব্যাংকের ওরা ভ্যালুয়েশন করে, ওরা এটা বলে ওইটা বলে সিদ্ধান্ত নেয়। তো যেই কারণে প্রচুর ব্যস্ত থাকে কেন্দ্রীয় ব্যাংক, যার কারণে তারা নতুন কিছু ভাবতে পারে না। তো এখন আমি মনে করি একটা তো কাজ হবেই টিওআরের মধ্যে, আমরা যে 1,82,000 কোটি টাকা হচ্ছে আমাদের মন্দ ঋণ, ক্লাসিফাইড লোন, টোটাল লোনের মধ্যে, সো প্রায় 11-12%। তারপরে কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব ব্যাংক IMF এর চাপে আরেকটি করেছিল স্ট্রেস টেস্ট, সেখানে বেরিয়েছে 3,77,000 কোটি টাকা, আমাদের প্রায় 15 লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে, টোটাল ঋণের মধ্যে প্রায় আমাদের হচ্ছে স্ট্রেসড, এটার সিকিউরিটি উইক কিংবা কোল্যাটারাল উইক কিংবা রেকারিং পাস ডিউ হচ্ছে, কিংবা টাকা ফেরত কোয়ালিটেটিভ জাজমেন্ট অ্যাপ্লাই করলে টাকা হয়তো ফেরত আসবে না। তৃতীয় হচ্ছে তো একটা টার্মস অফ রেফারেন্স হবে যে আমরা এই যে বেলুনিং মন্দ ঋণ, স্ফীতকায় মন্দ ঋণ, সেটা কিভাবে ঠিক করব এবং পলিসি গাইডলাইনে কোনো পরিবর্তন আনবো কিনা। দ্বিতীয় হচ্ছে মানব সম্পদের যে গুণাবলী, সেটা আমরা কিভাবে উন্নত করব। তৃতীয় হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে গ্রাহক সেবার জন্য বিশেষ করে SME, স্টার্ট আপ, নারী উদ্যোক্তা, এদেরকে হেল্প করার জন্য দেখবেন যে আমাদের ডিপোজিটারদের মধ্যে বেশিরভাগ হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি, কিন্তু বড়োয়ারদের মধ্যে সবচেয়ে বেশি বড় ঋণ গুটি কতক ব্যবসায়ী গোষ্ঠী নিয়ে গেছে, 1,000 ধরতে পারেন, 2,000। এই যে একটা ইমব্যালেন্স, এইটা কিভাবে ঠিক করতে পারি, পোর্টফোলিও রিব্যালেন্সিং, সার্বিক নজরদারির মধ্যে নিয়ে আসা। আরেকটা হচ্ছে যে ব্যাংকিং এ এখন সারা পৃথিবীতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এমনকি ঝুঁকি ব্যবস্থাপনাও প্রযুক্তিকে টেনে আনা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টেনে আনা হচ্ছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে সন্ধ্যার সময় বিরাট অঙ্কের ক্যাশ টাকা ব্যাংকিং টাইমের বাইরে গিয়ে ডিসবার্সমেন্ট হচ্ছে, আপনাদেরই আগের পূর্বের মালিকদের তত্ত্বাবধানে পরিচালিত একটি ব্যাংক, আমি নামেই বলে ফেলি ইউনিয়ন ব্যাংক, তার কোনো বিচার হয়নি, অডিট আপত্তিগুলো কেউ দেখতো না। সুতরাং নিরীক্ষা ব্যবস্থা কীভাবে শক্তিশালী করতে পারি, অফসাইট সুপারভিশনকে কীভাবে শক্তিশালী করতে পারি। মোটা দাগে আমি এখানে যদি শেষ করি যে কেন্দ্রীয় ব্যাংক যেখানে যেখানে ফেল মেরেছে, যে এগুলার নজরদারি আনতে, নতুন পণ্য সরবরাহ করতে, কিংবা ব্যাংকিং খাতে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে, সেইগুলা নিয়েই মানে কিছুকাল হলেও টিওআর এর ভিত্তিতে, এগ্রিড টার্মস অফ রেফারেন্সের ভিত্তিতে ব্যাংকিং কমিশন কাজ করতে পারে।
আলোচনা আসবে একটা ছোট্ট বিরতি পরে, দর্শক ফিরছি খুব শিগগির। আরও একবার আমন্ত্রণ। 21 রাতে আলোচনা করছি আর্থিক খাত সংস্কার বিষয়ে। আমি একটু সালিম সামাদ। দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে, এবং মানুষেরও একটি দাবি রয়েছে। এই দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবি তো বিভিন্ন সরকারের সময় আমরা শুনে থাকি, মানুষের একটি চাওয়া বা প্রত্যাশা থাকে। এইবার কি আমরা সত্যি সত্যি পেতে যাচ্ছি? যদি সত্যিই পেয়ে থাকি, এটি অর্থনীতির মানে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে কতটা ভূমিকা? প্রথম কথা হলো যে শ্বেতপত্র এটা হলো কি একটা গোজামিলের ব্যাপার। শ্বেতপত্র এটা হলো মানুষকে, মানে এটা মকারি, এবং এই মানুষকে এর আগে বহু সব শ্বেতপত্র বেরিয়েছে, এবং সে সময় আপনার পুরো পাতা, পত্রিকার পাতা ধরে কিন্তু শ্বেতপত্র ছাপা হতো। এটা হলো মানে অ্যাজ ইফ এটা আমরা একটা ট্রান্সপারেন্ট। এবং আপনি যদি ওই শ্বেতপত্রগুলা, মানে যেটা আমি একটা শ্বেতপত্র ওই ঘটনার সাথে আমি যেহেতু খুব কাছের থেকে আমার অভিজ্ঞতা ছিল, আমি যখন শ্বেতপত্র পড়লাম, সেই শ্বেতপত্রের মধ্যে প্রচুর হলো গ্যাপ, নামের বানান ভুল, মানুষ জায়গার নাম ভুল। সেই শ্বেতপত্র তো সেই ওই তো করবে ওই আমলারাই, মানে অর্ধশিক্ষিত আমলারা, মানে যারা বিভিন্ন ওই যে এসে বিভিন্ন যে মানে ওই যে 10-20 লাখ টাকা খরচ করে যারা ওখানে গেছেন, সে না শ্বেতপত্রের উপর আমি জানি না সাধারণ মানুষের কিন্তু কোনোদিনও এটার উপর আস্থা প্রত্যাশা থাকে, যে প্রত্যাশা থাকতে পারে, মানুষ ডিমান্ড করতে পারে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু যে শ্বেতপত্র যেটাকে সেটা না, বরঞ্চ একটা কমিশন করে সেটা ইনভেস্টিগেট করা উচিত। তাইলে কিন্তু আপনি জেনুইন আপনি ইয়ে পাবেন, মানে আসল খবরটা পাবেন। আর শ্বেতপত্র তো দায়িত্ব দেওয়া হয় যাদেরকে, তারা সবই হলো কিন্তু হলো একটা দায় সারা একটা রিপোর্ট তারা তৈরি করে, এবং দেখবেন যে ওই যেটা আমি বললাম, ওই নামের বানান ভুল, জায়গার নাম ভুল, ঘটনা ভুল, এবং নতুন কিছু কেসা কাহিনী ওর মধ্যে ঢুকানো হয়। মানে এটা হলো তারা ওই যে বিভিন্ন সময় বলে এটা আসলে সংস্কারের ক্ষেত্রে তেমন কোনো কাজ দেয় না। আমি মনে করি যে এই যে ঢেলে মানে যে আমাদের নোবেল লরেট কি বলে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সংস্কারের কথা বলছেন। এখন এতগুলো জায়গায় সংস্কার করা এটা সময় সাপেক্ষের ব্যাপার। সেজন্য আপনি যে সংস্কারের যে কথা বলবেন, এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। সংস্কার করতে গেলে যে উনি ভালো বামাতে ভালো বুঝবেন, যেহেতু উনি খুব কাছের থেকে অনেক ধরনের কাজের সাথে জড়িত ছিল, মানে বুদ্ধি পরামর্শের ব্যাপারে অ্যাডভাইসের। আপনি যাদেরকে সংস্কার করবেন তার মাইন্ডসেটও তো সংস্কার হওয়া দরকার। আমার তো মাইন্ডসেট হলো আমি রিয়াকশনারি, আমি প্রতিক্রিয়াশীল। তা আমাকে দিয়ে আপনি কী সংস্কার আপনি করাবেন, আমাকে দিয়ে কী সংস্কারের জন্য সুপারিশ করাবেন? আমি একটা ছোট্ট একটা কথা এখানে বলা খুব প্রয়োজন মনে করি, যে এই যে ব্যাংক ডাকাতি বা ব্যাংক লুট যারা করেছেন, মানে যে বিশেষ করে এস আলম গ্রুপ যেগুলো করেছেন, কিন্তু যারা ডিজিএফআইকে দিয়ে এটা ব্যবহার করেছেন, সে ডিজিএফআই অফিসাররা তো জীবিত আছেন, ওরা তার দেশটা পালায় নাই, তারা তো আন্ডারগ্রাউন্ডে যায় না, তারা তো আছে। তাদেরকে এইটার আওতা আনা হচ্ছে না কেন? এই খালি একজনের নাম বললে তো হবে না, কারণ যারা এটা সাজিয়েছেন সেই কর্মকর্তাদেরকেও তাদেরকে করতে হবে, আওতা আনতে হবে, জানি তারাও জানি এটা জানে তারা দায়িত্ব নিতে হয়, যে হ্যাঁ তারা করেছেন, স্বীকার করবেন, এবং স্বীকার না করা পর্যন্ত এদেরকে মুক্তি দেওয়া। খালি এস আলমের নাম করে কি করবেন, উনি তারপর বিদেশে চলে গেছেন, ফুল স্টপ। প্রতিটা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, পুলিশ জড়িত ছিল, ডিবি জড়িত ছিল, গোয়েন্দা কর্মকর্তা জড়িত ছিল, ডিজিএফআই ছাড়া আর কেউ ওইভাবে ইনভলভ ছিল না। আর বলেন যে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা ওখানে বসেছিলেন, যে কখনো 21 টেলিভিশনের চেয়ারম্যানকেও আটক করে নিয়ে গেছে গোয়েন্দা কর্মকর্তারা এস আলমের মানে এক ধরনের যোগসাজশে। যে আমি একটু মামুন রশিদ আপনার কাছে আসতে চাই আবারও, সেটা হচ্ছে যে এর মধ্যে 5 শিল্প প্রতিষ্ঠানের কাছে লেনদেনের হিসেব চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, বা যে এস আলম নিয়ে আমরা বারবার আমাদেরকে বাধ্য হয়ে তার নামটি আনতে হচ্ছে, সেই এস আলমের 91টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এবং এই জায়গা থেকে অনেকে বলছেন আরও যারা অলিগার্ক রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এরকম একটা কথা শোনা যায় যে অমুককে ধরলে সেখানে শত শত হাজার হাজার মানুষ কাজ করছে, তাহলে তাদের চাকরি চলে যাবে, তারা কাজ করতে পারবে না, দেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে। একজন
ব্যাংকার হিসেবে, একজন অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি এই কথার সঙ্গে একমত পোষণ করেন? আমি এখন নির্ভর করে উদ্দেশ্যটা কি। এখন যে ইউএনএইচসিআর এর মতে উনি ওনার সাথে অনেক কাজ করেন বলে আমি জ্ঞাত, যে তাদের মতে প্রায় 850 লোক যে মারা গিয়েছে, ইউএন এর মতে 650, আবার মানে অসমর্থিত সূত্র বলছে 1500 থেকে 2000 লোক মারা গিয়েছে। এখন এইটা আমরা তো কেউ পারিনি। আজকে আমরা বড় বড় কথা বলা অনেক ইজি, আমরা কিন্তু 15 বছর হয় মুখ বুঝে সহ্য করেছি, কিংবা ইনিয়ে বিনিয়ে বলেছি, কিংবা অনেকে আমাকে বলেছে বলে লাভ কি ভাই, সরকারের সাথে ভাস খেয়ে যাও, আমাকে বলেছেন অনেকে। সেটা আমি পারিনি বলে অনেকে আমাকে ব্যর্থ বলেছে, তাই না? আমার অপারগতা, আমার অদক্ষতা হয়তো। সো এখন কিন্তু আমাদের রথী মহারিতেরা অনেকেই তাদের সাথে মিলিয়েছেন, আপনার বন্ধুরাও মিলিয়েছে, আপনি নয় দারিদ্র্যের মধ্যে পড়ে গিয়েছিলেন। সো সেই ক্ষেত্রে এখন আপনি কি করতে চান? আপনি যদি বলেন যে সমস্ত কথা আমরা শুনছি, সবাইকে চাপের মধ্যে আইনের আওতায় আনতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাহলে আনতে হবে, তাই না? আমার বক্তব্য হচ্ছে, আমরা যখন বিদেশি ব্যাংকে কাজ করতাম, বিদেশি প্রতিষ্ঠানে এখনো করি, আমাদের একটা সুন্দর কথা আছে, ভেতরকার কথা। যখন দেখবে যে এক জায়গায় যেতেই হচ্ছে, যেহেতু কোভিড এসে গেছে মাঝখানে, সিক লিভ করে দিবা, বলবা যে আমার সর্দি সর্দি ভাব, আমার তো কাঁপুনি দিয়ে জ্বর উঠেছে, ওই লোক নিজেই ফোনে বলবে আপনার আসার দরকার নেই। সো এই ধরনের কথা যেখানে বলা যায়, সেখানে জাস্ট বিকজ আমি একটা অনুষ্ঠানের গেলাম, খুশি করার জন্য আমি বললাম যে অমুক লোকের জন্ম না হলে, অমুক লোক প্রধানমন্ত্রী না হলে আমি একটা বিদেশি ব্যাংকের প্রধান হতে পারতাম না, কিংবা অমুক, আপনি যাই বলেন সব কিছুর সাথে আমরা একমত এবং আমরা আপনাকে সহায়তা করব। এগুলা তো চাটুকারিতা কিংবা পদলেহন কিংবা চোষণ, এগুলো হচ্ছে যে আমি যে মেধার উপর নির্ভর করতে পারছি না, আমি যে আমার পারিবারিক ঐতিহ্যের উপরে নির্ভর করতে পারছি না। কোথায় আমাদের পাকিস্তানে শওকত আজিজ যখন পাকিস্তানের আমাদের সিটি ব্যাংক এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যখন পরবর্তীকালে উনি পাকিস্তানের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন, ওনাকে কি কোনোদিন বলতে শুনেছেন কায়েদে আজম জিন্নাহ যদি জন্ম না নিত তাহলে আমি কোনোদিনও সিটি ব্যাংকের সিও হতে পারতাম না, কিংবা পাকিস্তানের অর্থমন্ত্রী হতে পারতাম না? কোনোদিনকে আপনি বিক্রম পণ্ডিত ভারতের সিটি ব্যাংক এর গ্রুপের সিও হয়েছিলেন, অত্যন্ত ব্রিলিয়ান্ট ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বিক্রম পণ্ডিতকে কোনোদিন বলেছে, সুন্দর পিচাইকে কোনোদিন বলে গুগলের কিংবা মাইক্রোসফটের সত্য নাদেলা কি কোনোদিন বলতে শুনেছেন যে মহাত্মা গান্ধী যদি জন্ম না নিত, আর যদি দেশ স্বাধীন না হতো, জওহরলাল নেহেরু যদি আমাদের প্রধানমন্ত্রী না হতেন, তাহলে আমি কোনোদিনও গুগলের সি হতাম না? এই সমস্ত চাটুকারিতা, নৈতিকতার অবক্ষয়, এগুলা শিক্ষার অবক্ষয়, একে অপরের সাথে জড়িত। এখন আপনি যদি আইনের শাসনের কথা বলেন, সরকার যদি সত্যিকার অর্থেই সংস্কার মিন করে থাকে, অবশ্যই সবাইকে আইনের আওতায় আনতে হবে। আর যদি মনে করেন জোড়াতালি কোনো রকমে চলে গেলে হবে, আপনি শ্বেতপত্রের কথা বলেছেন, এক লাইন বলি তো, শ্বেতপত্র একটা জিনিস, এটা ইনভেস্টিগেশন, এটা করে ফরেনসিক ইনভেস্টিগেশন, হোয়াট ওয়েন্ট রং, কে দুর্নীতি করেছে, অ্যাকাউন্টেবিলিটি রিভিউ বলে আমরা অডিটের ভাষা। আর একটা হচ্ছে স্ট্যাটাস রিপোর্ট, কি পর্যায়ে আমরা অর্থনীতিটা আছে। আরেকটা হচ্ছে অধ্যাপক রেহমান সুবহান প্রথম যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, উনি সেক্টরাল টাস্ক ফোর্স করেছিলেন, যেটা আমাদের পরবর্তীকালে আমরা যারা গবেষক, আমরা যারা অর্থনীতি নিয়ে কাজ করি, বিদেশি বিনিয়োগ আকর্ষণের সাথে সম্পৃক্ত, তাদের প্রচন্ড কাজ হয়েছে। আমরা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে ভলিউমের পরে ভলিউম কিনেছি। মহিউদ্দিন সাহেব যদি বেঁচে থাকতেন, আপনাকে আমার সাথে বাউচ করতে পারতেন। সেটা তো এক না, এগুলো একটা জগা খিচুড়ির মতো মনে হচ্ছে আমার কাছে জিনিসগুলা। কোথায় স্ট্যাটাস রিপোর্ট, কোথায় ইনভেস্টিগেশন, কোথায় অডিট। আর যাদের কথা শোনা যাচ্ছে, আমাদের লাস্ট কথা আমার বলি, আমাদের এত অঞ্চলেই, শুধু বাংলাদেশ না, পাবলিক ইন্টেলেকচুয়ালরা তারা অত্যন্ত মহৎ ব্যক্তি, যদিও তারা পারেন নাই, 99% তারা আমাদের সম্মান রক্ষা করতে পারেন নাই। সম্মান রক্ষা করতে গেলে কেন ডক্টর কাজী খলিকুজ্জামানকে এই ধরনের, যখন এই ধরনের বাচ্চারা মারা যাচ্ছে, তার
ওনাকে কেন যেতে হয়েছিল এখানে, প্রচুর ইন্টেলেকচুয়াল মোহাম্মদ জাফর ইকবাল কেন এই রাজাকে নিয়ে এই ধরনের, উনিও তো দায়ী, হুকুমের আসামে যদি বলেন বেশিরভাগ ইন্টেলেকচুয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা এখানে আলোচনা করেছেন, তারা হুকুমের আসামি। তা লাস্ট কথাটা বলি, নট দ্য লিস্ট, বাংলাদেশের এত অঞ্চলে পাবলিক ইন্টেলেকচুয়ালরা তারা কিন্তু যেভাবে অর্থনীতি বড় হচ্ছে, অর্থনীতির আকার বড় হচ্ছে, প্রাইভেট সেক্টর একটা লিড রোলে চলে আসতেছে, ড্রাইভিং সিটে চলে আসতেছে, দে হ্যাভ শোন ট্রিমেন্ডাস ফেলিউর টু আন্ডারস্ট্যান্ড দ্য অর ডায়াগনোজ দ্য প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। তারা বাস্তবের অর্থনীতি ব্যবস্থাপনার সাথে কোনো কিছুই জানেন না। তারা আইডিয়ালিস্টিক, তারা মেবি দে আর মোর ড্রিভেন বাই দেয়ার হার্ট রাদার দেন বিং হেড। বাট এদেরকে যদি আপনি সংস্কার করতে দেন, হোয়াট দ্য হেলথ রিফর্ম দে উইল ডু? আই এম এক্সট্রিমলি ডাউটফুল। আমি অর্থনীতি কিছু বুঝি না, তারপরেও আমি এটুকু বুঝি যে আপনি যা বললেন তার সঙ্গে একমত হওয়া ছাড়া কারোর কোনো উপায় নেই। আমি একটু সালিম সামাদ, আমরা শেষ পর্যায়ে যেটি মামুন রশিদ তার কথা মাঝখানে বলছিলেন যে এই যে ব্যবসায়ীরা আমরা দেখেছি গত 5 আগস্ট পর আগে শেখ হাসিনাকে বললেন যে আপনার মৃত্যুর পরেও আপনার সাথে থাকবো, জীবিত যতক্ষণ আছে তার সাথে থাকবে। এখন আবার তারা ভোল পাল্টে ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে তারা ঘোরাফেরা করছেন, তাদের লোক হওয়ার চেষ্টা করছেন, এমনকি সেনাপ্রধানের সঙ্গেও তারা দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছেন বা করেছেন। এই ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ধরে রাখার চেষ্টা বা তাদের উপর অনেকখানি নির্ভর করে দেশের অর্থনীতির বিষয়গুলো, কিন্তু এই ধরনের চরিত্র থাকলে ব্যবসায়ীদের আমরা আমাদের ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যাব? ব্যবসার সাথে একটা রাষ্ট্র সম্পর্ক কিন্তু খুব প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশের মতন দেশে বা তৃতীয় বিশ্ব হতে পারে। সেটা যে ওরা রাষ্ট্র থেকে অনেক রকম সুযোগ সুবিধা নিতে হয়। আপনি যদি একটা এক্সপোর্ট করতে চান, সরকারের তাদের আপনার ওই আইটেমটা এক্সপোর্ট করা যাবে কিনা বা হবে কিনা এটা নিয়ে তাদেরকে কিন্তু সরকারের সাথে একটা দেন দরবার করতে হয়। ইম্পোর্টটা আরও বেশি। আপনি একটা আপনার দেশে পেঁয়াজ আনবেন, পেঁয়াজের দাম বেড়ে গেল, তার আগে কিন্তু এলসি ওপেন হয়ে গেছে। তারা কি করে জানে যে এলসি? এই ব্যবসায়ীরা কিন্তু সবসময় কিন্তু সরকারের চাটুকারি করা ছাড়া তাদের ব্যবসা মানে তাদের করতে হয় কেন? না, তাদের ব্যবসাটা ইলিগাল কিছু আশা করে সরকারের কাছ থেকে, এইজন্য চাটুকারি করে। মানে অনৈতিক সম্পর্কটাই বেশি সরকারের সাথে, সরকারি লোকের সাথে যারা দায়িত্বে আছেন এদের সাথে অনৈতিক সম্পর্ক রাখতে হয়, কারণ এটাতে দুজনেই বেনিফিটেড। একটা আনহেলদি এগ্রিমেন্ট থাকে নিশ্চয়ই। না, দুজনেই বেনিফিটেড। ওই যারা এটা ওই ডকুমেন্টগুলো করে দিচ্ছে, হ্যাঁ এগুলো আপনি আমদানি করতে পারেন, বা ধরেন দরজা খুলে দিল যে হ্যাঁ এই আইটেমগুলো করতে পারেন, যেমন রোজার মাসে তারা বলে যে এই আইটেম, তারপরে দেখা যায় যে তার আগেই এলসি ওপেন করে বসে আছে, তারপরে 10 ভাগের 1 ভাগে দামে কিনে নিয়ে আসছে, তারপর 10 ভাগ বেশি তারা বিক্রি করে। এই টাকাটা তো খালি ওরা একলা খাচ্ছে না, মানে ওই ব্যবসায়ী, এটা আবার সরকারি আমলা কামলা এদের সাথে এটা কিন্তু একটা আনহোলি একটা অ্যালায়েন্স সৃষ্টি হয়। এই আনহোলি অ্যালায়েন্সটাই কিন্তু আমাদেরকে অনেকখানি ক্ষতি করেছেন, এবং এটা কিন্তু ক্ষতিপূরণ যদি বলেন দেয় হলো কিন্তু সাধারণ কনজিউমাররা, যারা ক্রেতা, একটা শ্রমিক, সে যখন বাজারে যায় তাকে এই ক্ষতিপূরণটা দিতে হয়, মানে বেশি দামে কেনা। এর সাথে একটা লাইন যোগ করতে চাই, এই যে অনুষ্ঠানগুলোর কথা বলছেন সাবেক প্রধানমন্ত্রীর সাথে, তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো এন্টারপ্রেনার আছে, তারা 1-2 বার গিয়েছিলেন, তারা কিন্তু এই ধরনের চাটুকারিতা করেন নাই। আমি নামটা বলছি না, উনি হয়তো এম্বারাসড হবেন। প্রচুর বড় বড় ব্যবসায়ী রয়েছে, এরপরেও এত প্রতিকূলতার পরেও, এত চাটুকারিতার সংস্কৃতি ডেভেলপ করার পরেও তারা কিন্তু ওখানে যান, তারা ঠিকই তাদের মেরুদণ্ড সোজা রেখেছেন। অনেক ধন্যবাদ মামুন রশিদ। অবশ্যই আমাদের অনেক কিছু আলোচনা ছিল, সময়ের সংক্ষিপ্ত কারণে করতে পারছি না, নিশ্চয়ই আমরা এই আলোচনা অব্যাহত রাখবো। ধন্যবাদ সালিম সামাদ, আপনাকেও। দর্শক, শেষ করছি। তবে মামুন রশিদ যে কথাটি বললেন যে সংস্কারের নামে যদি কাউকে ছাড় দেওয়া হয় বা অমুক ব্যবসায়ীকে ধরলে এত মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে, যদি জোড়াতালি দিয়ে আসলে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, সেটি আসলে সংস্কার নয়, আসলে নতুন করে আমরা কোনো অধঃপতনের দিকেই যাব বলে মনে করি। নিশ্চয়ই তেমনটি আমরা আশা করি না বর্তমান সরকারের কাছে। এ পর্যন্ত ভালো থাকুন সবাই, শুভরাত্রি।